লেখিকা রিমা বিশ্বাসের পরশ। না, রোজ রোজ তেমন সময় হয় না ঠিকই, তবে আজ একরকম খেয়াল বসেই নার্সিংহোমের চেম্বারে বসে নার্স নীলাঞ্জনা মণ্ডলকে ডেকে সায়ক জিজ্ঞেস করল, আজ কি রকম পেশেন্ট আছে? নীলাঞ্জনা অল্প হেসে বলল, আজ চাপ কম আছে স্যার। কই দেখি লিস্টটা। প্রতিদিনই রোগীর একটা লিস্ট তৈরি করে নীলাঞ্জনা, সেটা ওর নিজস্ব, পেশেন্টকে ডাকতে সুবিধে হয় বলে। এছাড়া তো রিসেপশনে ফাইল তৈরি করে কম্পিউটারে সব নথি লোড করা হয়, সেটা তো নার্সিংহোমের ফর্মালিটি, আবার ডক্টরদেরও কাজে আসে। কিন্তু এই লিস্টটা নীলাঞ্জনা নিজেই করে নেয়। সায়ক মাঝে মধ্যে অবশ্য জিজ্ঞেস করে, কি নীলাঞ্জনা, আজ কটা ডেলিভারি কেস? কখনো সখনো নীলাঞ্জনা মৃদু হেসে বলে, স্যার আজ আপনার চেম্বারের বাইরেটা পুরো মাতৃসদন। কোনোদিন বলে, আজ কয়েকটা অন্যরকম কেস আছে স্যার, কমপ্লিকেটেড টাইপ। সায়ক ভুরু তুলে বলে, তাই? তবে রোজ দিন নয়, অত সময় কোথায় সায়কের? সার্জারি পেশেন্টদের রাউন্ডে যাওয়া, তারপর নার্সিংহোমের চেম্বারের পেশেন্ট দেখা, তাই রোজ দিন পেশেন্টদের আগাম তল্লাশ করা হয়ে ওঠে না সায়কের। আর যদি বা করে তো একটু মুড চেঞ্জ করার জন্যই। এর পিছনে তো আর তেমন কোনো কারণ নেই। সেরকম মুড চেঞ্জের মুডেই আজ নীলাঞ্জনাকে ডেকে বলল, কই দেখি তবে চাপ কমদের লিস্টটা। নীলাঞ্জনা ওর অ্যাপ্রনের পকেট থেকে নোটপ্যাড বের করে তুলে ধরল সায়কের সামনে। মাথা নেড়ে নেড়ে চোখ বোলাচ্ছিল সায়ক। চাপ কমেই প্রায় 15 পেশেন্ট। ঠিক হ্যাঁ, সায়ক গুহ রয় তো দিনে 25টা পেশেন্ট, কোনো দিন 40-45টা পর্যন্ত দেখেছে। সিনিয়র ডাক্তাররা বলেন সায়কের ফিউচার ব্রাইট। এই অল্প বয়সেই ছেলে বেশ নাম করে ফেলেছে, কারণ সার্জারির হাত খুব ভালো আর রোগ ডায়াগনোস করতেও বেশি সময় নেয় না। যে কটা রিপোর্ট করতে দেবে তাতেই গ্রেপ্তার হবে কালপ্রিট। বুকে শ্বাস পড়ল সায়ক। এবার লিস্টটা নীলাঞ্জনাকে দিতে গিয়েও আবার ফেরত নিয়ে নিল। কি যেন নামটা দেখলো, উদিতা। আবার চোখ বোলালো লিস্টে। 1 সুমিত্রা গুপ্ত, প্রেগনেন্সি, বাড়ি হেদুয়া। 2 পায়েল মল্লিক, সেও 8 মাসের প্রেগনেন্সি, রেগুলার চেক আপ, বাড়ি লেকটাউন। 3 অঞ্জনা সেন, ইউটেরেক্সটেমি, পোস্ট অপারেশনাল চেক আপ, বাড়ি বারাসাত। না, এগুলো নয়। 8 নাম্বারে গিয়ে চোখটা থেমে গেল। পেশেন্ট উদিতা গোস্বামী, ইউটেরাসে টিউমার, বাড়ি মানিকতলা। মানিকতলা, উদিতা মানে সেই উদিতা? কেন যেন মন বলছে সেই উদিতাই। নামটা যে তেমন আর শোনেনি কখনো। ইউনিক সেই নাম, উদিতা। সামনে দাঁড়িয়ে থাকা নীলাঞ্জনা হাত বাড়িয়েছে। সায়ক আনমনে লিস্টটা ফেরত দিল। পেশেন্টদের তবে পাঠাই স্যার? নীলাঞ্জনা জিজ্ঞেস করে। কিছুক্ষণ চুপ করে থেকে সায়ক বলল, সামনে বসা ভদ্রমহিলার ফাইল দেখল সায়ক। পেশেন্ট বেডে শুয়ে রেগুলার চেক আপ করাবার পর আবার নিজের চেয়ারে এসে বসে প্রেসক্রিপশনে মন দিয়েছে। চেয়ারের উল্টো দিকের মহিলা হাসি মুখে বললেন, জানেন ডাক্তারবাবু, আমি ওকে বলেছি আমার ছেলে হলে যেন ডক্টর সায়কের মতন হয়। মুখ তুলে তাকালো সায়ক। সেরেছে? তবে তো আপনার হাজবেন্ড নিশ্চয়ই খুব রাগ করেছেন। তার মতন নাচে আপনি আমার মতন ছেলে চাইছেন? না ডাক্তারবাবু, ও শুনে বলেছিল, ঠিকই বলেছ, এত অল্প বয়সে আপনি এত সফল, তার উপর আপনার ব্যবহার এত অমায়িক। হাত জোর করে সায়ক বলল, প্লিজ ওভাবে বলবেন না। আপনাদের শুভেচ্ছা, আপনাদের আশীর্বাদই আমার চলার পথের শক্তি, আমার উৎসাহ। এই জন্যই তো আপনাকে এত ভালো লাগে। আপনি কখনো নিজের কৃতিত্ব নেন না, কোনো অহংকার নেই আপনার মধ্যে। অহংকার শব্দটা আজ আচমকাই একটা পুরনো কথা মনে করিয়ে দিল। কারণটা হয়তো একটু আগের দেখা নামটা। এক এক সময় এরকম হয়, তুচ্ছাতি তুচ্ছ কথাও মনে করিয়ে দেয় ফেলে আসা অতীতের কিছু খুচরো মুহূর্ত। যদিও সায়কের কাছে সে দিনগুলো খুচরো ছিল না, আজও রয়ে গেছে বাক্সবন্দি দামি সম্পদের মতন। কি করে কিশোর বয়সের প্রেম, ফার্স্ট ক্রাশ সহজে ভোলা যায়? আর যখন সে ক্রাশ সায়কের চেম্বারের বাইরের কয়েক কদম দূরে অপেক্ষায় রয়েছে সায়কেরই,
অহংকার কথাটার মধ্যে যে গাম্ভীর্য বা যে দাপট রয়েছে তেমন কিন্তু কিছুই ছিল না সেদিনের ঘটনায়। ও ছিল নেহাত ছেলে মানুষই। ছেলে মানুষিটা হয়তো ছিল উদিতার, কিন্তু সায়ক যে তারও আগের থেকে উদিতার পূজারী। তখন ক্লাস 11। ইংলিশ টিউটার অরুণ রায় প্রেসি লেখা শেখাচ্ছেন। সবাই মনোযোগী স্যারের কথায়। বড় চৌকো হলঘর, মাঝখানের কাঠের চেয়ারে বসে অরুণ স্যার। চারপাশে ছড়িয়ে শতরঞ্চি বিছিয়ে বসেছে ছেলে মেয়ের দল। এক পাশে ছেলেরা, আরেক পাশে মেয়েরা। অরুণ স্যার বেজায় রকচটা। একটু ভুল কি সামান্য অন্যমনস্ক অমনি ধমক বা স্কেলের বাড়ি। স্যার ধরেও ফেলতেন কে কি করছে বা কার চোখ কোথায় বা কে এখন কি ভাবছে। তাই সবাই তটস্থ থাকতো স্যারের ক্লাসে। ব্যতিক্রম ছিল উদিতা। রাজ্যের প্রশ্ন ওর পেটে কিলবিল করত। খাতার থেকে মুখ তুলে কখনো জিজ্ঞেস করে বসলো, স্যার প্রেসি লিখে কি মোক্ষটা হবে? স্যার গম্ভীর হওয়ার চেষ্টা করেও হতে পারতেন না। উদিতার মুখের দিকে তাকিয়ে সত্যিই কড়া হওয়া যেত না। গায়ের রং গোলাপি, একেবারে বাতাবি লেবুর ভিতরের মতন। চুল তেমনই ঘন কালো, তেমন সবসময় টিপটপ পরিষ্কার। হাতের নখগুলো সবসময় সুন্দর করে ফাইল করা, মনে হতো মুক্ত। হাতের লেখাটাও ছিল মুক্তর মতন, ঝকঝকে পরিষ্কার। সায়ক উকি মেরে মেরে দেখত ওর হাতের লেখা। বেশিরভাগ সময় পরতো লং স্কার্ট আর ফুল স্লিভ টপ। চুলগুলো ব্ল্যান্ড কাট করা ঘাট পর্যন্ত, আর বকছে অনর্গল। যদিও তার স্যারের সঙ্গে না, তবে ওর বন্ধুদের সঙ্গে। সায়ক ওর বন্ধু ছিল না, যদিও ছিল সহপাঠী। আর এই সহপাঠী ছেলেটার বুক দুরু দুরু করতো মেয়েটাকে দেখলেই। পরে মনে হয়েছে হয়তো হরমোনাল চেঞ্জের জন্য হতো ওরকম, কিন্তু না, তা নয়। সায়কের ক্রাশ ছিল উদিতা, ওই রাগী স্যারের। সজাগ চোখ এড়িয়ে সায়ক যে কতবার দেখত উদিতাকে, তার সায়ক আজও জানে। শুধু কি স্যারের চোখ এড়িয়ে? উদিতার চোখকে ফাঁকি দিতে হতো না, নইলে মেয়েও কি কম নাকি? একবার ব্যাচের একটা ছেলে, দেখতে শুনতে ভালো ছিল, নামটা ঠিক মনে করতে পারছে না সায়ক, পেন ঠুকছিল টেবিলে। নীলাঞ্জনা বলল, নেক্সট পেশেন্টকে ডাকি স্যার? পায়েল মল্লিক। মনে পড়ল সায়কের মল্লিক, শুভ মল্লিক। সে একখান কার্ড দিয়েছিল উদিতাকে, তাতে লিখেছিল আই লাভ ইউ। মেয়ে তার দলবল নিয়ে ঘিরে ধরেছিল শুভকে। তারপর জোর করে ওর হাতটা টেনে কয়েকজনকে দিয়ে টান করিয়ে রাখি পরিয়ে দিয়েছিল। সে দৃশ্য দেখে কি ভয়ই না পেয়েছিল সায়ক। রাখি সেরেছে। এ মেয়ে যদি ঘুণাক্ষরে জানতে পারে সায়ক টাল খায় ওকে দেখলে, তবে তো রাখি কেন, ভাইফোঁটা দিয়েই ছাড়বে। শেষে কি মেরে ভাইয়া, মেরে চান্দা, মেরে আনমোল রতন গান শুনবে উদিতার কাছ থেকে? ভাবতেই আতঙ্কে ঘাম ছুটে গিয়েছিল সেদিন। নীলাঞ্জনা আবারও বলল, স্যার তবে পেশেন্টকে পাঠাচ্ছি? মাথা নাড়ল সায়ক, শিওর। কাচের দরজা ঠেলে ঢুকলেন বছর 40-এর মহিলা, লেট প্রেগনেন্সির কেস। ডাক্তারবাবু, যত দিন এগোচ্ছে বড় টেনশন হচ্ছে। হাসল সায়ক। টেনশন কিসের, আমি আছি তো। আপনি ভরসা ডাক্তারবাবু। টেনশন করবেন না, টেনশন করলে বেবির হেলথে এফেক্ট পড়বে। প্রেসক্রিপশনে আবার পেন চালাচ্ছে সায়ক। ভিটামিনসগুলো রেগুলার নিচ্ছেন তো? আর আয়রন ক্যাপসুল? নিচ্ছি ডাক্তারবাবু, তবে কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে ভীষণ। মাথা দোলালো সায়ক। ওকে, আমি ওষুধ দিয়ে দিচ্ছি। প্রেসক্রিপশন ছিঁড়ে ভদ্রমহিলার হাতে দিয়ে দিল সায়ক। হেসে চলে গেলেন মহিলা। পরের পেশেন্ট পোস্ট অপারেশনের চেক আপে এসেছে। রিপোর্ট দেখে নিল সায়ক এক পলকে, তারপর বলল, এভরিথিং ইজ ফাইন, কোনো চিন্তা নেই, আসুন। হাত জোর করল সায়ক। মহিলা হেসে বিদায় নিলেন। কিন্তু সায়কের হঠাৎ নিজেকে ডাক্তার সায়ক নয়, স্টুডেন্ট সায়ক মনে হচ্ছিল। ক্লাস 11-এর এলোমেলো ছেলেটা, জামা কাপড়ের ছিঁড়ি ছাতা নেই, মা যেমন দেয় তেমন পরে, স্টাইল জানে না, ফ্যাশন জানে না, শুধু ভালো লাগে ওই মেয়েটাকে, যাকে রোজ লুকিয়ে লুকিয়ে দেখে আর ভয়ে ভয়ে মরে। এই বুঝি রাখি পরিয়ে দিল মেয়েটা। আর অহংকার শব্দটা, ওটাও তো ওই বলেছিল।
অরুণ স্যারের বাড়ির বারান্দাটায় একা একা বসেছিল সায়ক। তখনও ক্লাস শুরু হয়নি। স্যার ভিতরের ঘরে। সায়কের বন্ধু তেমন ছিল না। একজনই ছিল, সুবিমল নামের গ্রাম্য একটা ছেলে। সায়ক পড়তো বয়েজ স্কুলে। মেয়েদের সঙ্গে তেমন সাবলীলভাবে কথা বলতে পারতো না সেই সময়। এক এক সময় সায়ক ভাবে সেই সায়ক কিনা হলো স্ত্রীরোগ বিশেষজ্ঞ, যার একটা সময় মেয়েদের দেখলে ঘাম ছুটত। তা সেদিন সায়ক একা একাই বসেছিল বারান্দার গ্রিলের পাশে। বিকেলের ঘুমিয়ে পড়া আলোয় স্যারের বাগানের গাছগুলোকে আলাপি মনে হচ্ছিল। সেদিকেই চেয়েছিল সায়ক। তখনই গলা খাকারির আওয়াজ। ঘাড় ফিরিয়ে সায়ক দেখে একপাশে কমলিকা, আরেক পাশে লগ্নাকে নিয়ে মাঝে দাঁড়িয়ে উদিতা, দুহাত কোমরে। সায়ক ওর নাকের পিঠের চশমাটাকে একবার পিছনে ঠেলে নিল। গলা শুকিয়ে গেছে। মানুষ বটে তখন দেখছে উদিতা জোর করে ওর হাতটা টেনে ওকে রাখি পরাচ্ছে। আত্মবিশ্বাস তখন চেহারার মতনই দুর্বল। খুব রোগা ছিল সায়ক। হাইটটাও তখন এত লম্বা ছিল না। সায়ক পরে হুট করে এক ঝটকায় অনেকটা লম্বা হয়ে গেছে। তখন তেমন লম্বা ছিল না, রং বরাবরই কালো। উদিতার ভয়ে তখন শুকনো পাতার মতন থরথর করে কাঁপছে। উদিতা সুন্দরী, চঞ্চল, দাপুটে, আবার রাগী। কেন এসেছে সায়কের কাছে সায়ক বুঝতে পারছিল না। উদিতা গম্ভীর গলায় বলল, তুই তোদের স্কুলে এবার ফাইনাল এক্সামে হাইয়েস্ট পেয়েছিস? ঢোক গিলে সায়ক বলল, যেন হাইয়েস্ট পাওয়াটাই বিরাট বড় অপরাধ হয়ে গেছে। সেই মুহূর্তে ওই রকমই কিছু একটা মনে হচ্ছিল সায়কের। উদিতা দু কদম এগিয়ে এসে বলল, আমিও ইংলিশ আর ফিজিক্সে হাইয়েস্ট পেয়েছি। কই, তোর মতন তো অত অ্যাটিটিউড দেখাই না। অ্যাটিটিউড? সায়ক ভ্যাবলাকান্তর মতন বলল। চোখ সরু করে উদিতা বলল, ওই বেশি ভাও খাবি না, অত অহংকার ভালো না, বুঝলি? বেশি বাড়লে না। দাঁত কিরমির করল উদিতা। সায়কের বেশ ভালোই লাগছিল, আবার ভয় ভয়ও করছিল। রাখি পরাবে না তো, সেই চিন্তায়। উদিতা বলল, অমন মুখ গোমরা করে থাকলে না তোমার থোবড়া বিগড়ে দেবো, বুঝেছ? চশমাটা দেবো একদম গুড়িয়ে। ডেপো ছেলে কোথাকার, নিজেকে আইনস্টাইনের দাদু ভাবছে। ওরা তিনজন চলে গেল দুলকি চালে। সায়ক চেয়ে রইল ফেলফেলিয়ে। তারপর আস্তে নাকের উপরে চশমাটাকে ছুঁয়ে দেখে নিল সেটা যথাস্থানে আছে কিনা। উদিতাকে বিশ্বাস নেই, ও পারে সায়ককে মারতে। মারতে না পারুক, মার খাওয়াতে তো পারবেই। ওদের মেয়েদের টিমটা বেশ জোরালো। তারপর শোভন, গৌতম, সৌমেন সব ওর কথায় ওঠে বসে। কে জানে, হয়তো ওর কথায় লাগিয়েই দিল এক দু ঘা। কিন্তু এসব কিছুই হয়নি শেষমেশ। পরে ভেবে ভালো লেগেছিল সায়কের। উদিতা হয়তো সেসব কিছুই চায়নি, চেয়েছিল সায়কের সঙ্গে একটু কথা বলতে। যা ওর ডানপিটে স্বভাবের বিরুদ্ধে, তাই অমন আক্রমণ। কিন্তু তারপর আর কোনো স্মৃতি নেই সায়কের হৃদয় সিন্ধুকে। তারপর পড়ার চাপ, পরীক্ষা, ডিগ্রি, আর এখন একটা দরজার ব্যবধানে দাঁড়িয়ে সায়কের অতীত, সায়কের ভালো লাগা, সায়কের কিশোর বেলার প্রথম ক্রাশ, সায়কের উদিতা। অবশ্য সায়ক জানে না উদিতাকে সায়কের বলা কতটা যুক্তিযুক্ত হবে। দরজা ঠেলে যে ঢুকলো তাকে দেখে বুকটা ধক করেই উঠল সায়কের। লং স্কার্ট, কুর্তি, ব্লান্ট কাট হেয়ার নয়, সালোয়ার কামিজ পরা লম্বা বেনির যুবতী, মারাত্মক সুন্দরী। সায়ক না আবার ভ্যাবলা হয়ে যায়। ওর সঙ্গের ভদ্রমহিলা জোর হাতে নমস্কার করে বললেন, নমস্কার ডাক্তারবাবু। আমি। পাশে দাঁড়িয়ে থাকা উদিতাকে দেখে উনি বললেন, আমি ওর মা। পেশেন্ট আমি হলেই ভালো হতো, কিন্তু পেশেন্ট আমার মেয়ে উদিতা গোস্বামী। বড্ড টেনশনে আছি ডাক্তারবাবু। মেয়ের এই কাঁচা বয়স, তারপর ডাক্তাররা বলছে ওভারি বাদ দিতে হবে। অনেক আশায় আপনার কাছে। উদিতার মার কথা শেষ হওয়ার আগেই সামনে চেয়ার দেখালো সায়ক। আপনি বসুন প্লিজ। ভদ্রমহিলা বসলেন। পাশে বসলো উদিতা। উদিতা ওর হাতটা সায়কের টেবিলে রেখেছে। সায়ক দেখছিল ওর আঙুলগুলো, ওরকমই লম্বা ফর্সা, নখগুলো সুন্দরভাবে ফাইল করা। গোলাপি আঙুলের প্রান্তে বসে রয়েছে মুক্তোর মতন চকচকে পালিশের নখ। একটা মেডিকেল ফাইল ভদ্রমহিলা রাখলেন সায়কের সামনে। এতে সব রিপোর্ট রয়েছে ডাক্তারবাবু। সায়ক স্বল্প হেসে ফাইলটা নিল। পরের পর রিপোর্টগুলোতে চোখ বোলালো।
সোনোগ্রাফির প্লেটটা তুলে ধরলো চোখের সামনে, তারপর নামিয়ে একটা শ্বাস ফেললো হালকাভাবে। ভদ্রমহিলা বললেন, কি বুঝলেন ডাক্তারবাবু? মাথা নাড়ল সায়ক। সার্জারি ছাড়া যে অপশান দেখছি না কোনো। আপনারা প্রাইমারি স্টেজে যদি দেখাতেন, মানে আই থিঙ্ক ট্রিটমেন্ট করতে দেরি করে ফেলেছেন। ওর জন্য, ওরই দোষ। উদিতার মা কাঁদো কাঁদো গলায় অভিযোগ হানলেন। রিসার্চ পেপার নিয়ে এমন ব্যস্ত রইল যে আর কোনো দিকে হুঁশ নেই। কত বলেছি বিয়েটা আগে সেরে নে, বয়স বাড়ছে তোর। এখন কি হবে বলুন তো ডাক্তারবাবু? ওভারি বাদ গেলে ওর ফিউচার। উদিতার মা এবার চোখে আঁচল চাপা দিয়ে ফেলেছেন। উদিতার মার দিকে কটমটিয়ে তাকিয়ে বলল, ডোন্ট ক্রিয়েট আ সিন মা, প্লিজ কোয়াইট। আমার এসব অসহ্য লাগে। আই এম নট ওয়ারিড অ্যাবাউট মাই ম্যারেজ। বেশ ধমক ছিল ওর বলায়। তাতে ভদ্রমহিলা চুপ করে গেলেন। সায়ক দেখছিল ওকে, তবে আগের মতন আর চোখে বা লুকিয়ে নয়, সোজাসুজি। মুখটা দেখলে সহজেই চেনা যায়, যদি মনে রাখার মতন করে মনে রাখা যায় তো। নইলে এতদিনের ফারাকে এক ঝলক দেখে চেনা হয়তো একটু অসুবিধের, তাই এখনও উদিতা কিন্তু চিনতে পারেনি সায়ককে। অথচ চেনার তো কথা। অবশ্য সায়কের চেহারার আমূল পরিবর্তন হয়েছে তা বলে অনেকেই। সায়ক হেসে বলল, তা উদিতা ম্যাডামের বকাবকি আর শাসানির স্বভাবটা তবে আজও একই রকম আছে? উদিতা যেন চমকালো সামান্য, নড়ে চড়ে বসে বলল, আমি ঠিক বুঝলাম না। সে কি, এত ব্যাড মেমোরি? সরি, আমি কি আপনাকে এর আগে কোথাও দেখিয়েছি? মানে আমার তো সেরকম। উদিতা বিড়বিড় করছে। সায়ক চেয়ারে হেলান দিল। অহংকারী আইনস্টাইনের দাদুকে মনে নেই? উদিতা চোখ সরু করল। সায়ক সামনের দিকে ঝুঁকল। অরুণ স্যার, ইংলিশ ক্লাস, শুভ মল্লিককে জোর করে রাখি পড়ানো। সায়ক ভুরু নাচালো। কি মনে পড়ে? কি রকম ছবির মতন পরপর বললাম বলো। ওমা, সায়ক? সেই সায়ক, সেই গো বেচারা সায়ক। উদিতা হেসে ফেলল বাচ্চা মেয়ের চপলতায়। লাজুক চোখে সায়ক চেয়ে উদিতার দিকে। তুমি ডাক্তার, আই মিন গাইনো? স্ট্রেঞ্জ। কেন, তুমি কি ভেবেছিলে কি হওয়া উচিত আমার? না, সেভাবে কিছু ভাবিনি, বাট তুমি ডক্টর আর আমি পেশেন্ট, এটা সত্যিই ভাবিনি, হেসে বলল উদিতা। ওরা চলে যাবার পরও সায়ক ওর নার্সিংহোমে চেম্বারে বসে রইল অনেকক্ষণ। সব পেশেন্ট চলে গেছে, সায়ক এখন একা। একেবারে একা কোথায়? ভাবনারা কি একলা থাকতে দেয়? এ কি সত্যি কাকতালীয়, না ঈশ্বর যাচাই করতে চায় সায়ককে? ওভারি বাদ গেলে কোনোদিনও মা হতে পারবে না উদিতা। আর ম্যারিড লাইফ কি থাকবে স্বাভাবিক? একটা ওভারি অবশ্য ঠিক আছে, ওটা কতদিন জিয়ে রাখা যাবে? হরমোনাল থেরাপি দিয়ে? কিন্তু ইউটেরাস তো বাদ দিতেই হবে। টিউমার পুরো জড়িয়ে পেঁচিয়ে রয়েছে। সম্ভব নয়, ওর স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব নয়। সায়ক তো সম্পূর্ণ সুস্থ, একটা স্বাভাবিক দাম্পত্য জীবনই চায়। ও কি করবে? আর সায়ক যদি বিয়ে না করে কোনোদিন? অনেকেই তো বিয়ে করে না, তবে কেন উদিতা নয়? সায়ক যে এখন হৃদয়ের প্রতিস্পন্দনে উদিতার পায়ের শব্দ পায়। সায়ক ভালোবাসে উদিতাকে। না, কোনো দিনও প্রেম হয়নি ওদের মাঝে, তবু সায়ক ভালোবাসে উদিতাকে। কারণ কারণ জানা নেই সায়কের। ভালোবাসার পিছনে আবার কারণ থাকে নাকি? সব প্রশ্নের সমাপন টেনে একটা উত্তরের দোরগোড়ায় এলো সায়ক। সায়ক গুহ রয়, যে নাকি এক চুটকিতে রোগ ডায়াগনোস করে, সে কোনো ডিসিশন নিতে বেশি সময় নেবে কেন? উদিতার সার্জারি নিজে হাতেই করল সায়ক। যা ভেবেছিল তাই, বাঁচানো যায়নি ওর ইউটেরাস ওভারি। উদিতা এখন হয়তো পৌঁছে গেল শৈশবে। সায়ক যুবক, যুবক সায়ক ভালোবাসে মেয়েটাকে যার শরীর থেকে বিদায় নিল যৌবন। আজ 3 মাস কমপ্লিট হলো উদিতার অপারেশনের। সায়কের মনে আছে, সব পেশেন্টের দিনক্ষণ মনে না রাখলেও উদিতারটা কি না মনে রেখে পারা যায়? এ কদিন রোজই তো কথা হতো ফোনে। সায়ক নার্সিংহোমে বসে ওর লাঞ্চ টাইমে রোজ একবার ফোন করতো উদিতাকে। বলতো, কি আজ কেমন অবস্থা ম্যাডামের? ফোনের ওপাশে উৎফুল্ল স্বরে উদিতা বলতো, যেমন ডাক্তারবাবু রেখেছেন, মেডিসিনগুলো ঠিকভাবে নেওয়া হচ্ছে, আর ড্রেসিং করাও তো নিয়ম করে। জি আজ্ঞে হুজুর। এমন লক্ষ্মী মেয়ের মতন থেকো, দেখবে খুব তাড়াতাড়ি আবার ইউনিভার্সিটির কাজে জয়েন করতে পারবে। লক্ষ্মী ছেলের পাল্লায় পড়ে মনে হয় আমাকে এবার লক্ষ্মী মেয়ে হয়েই যেতে হবে।
তারপর বাড়ি ফিরে রাতে শোবার আগেও ফোন করে সায়ক, বলে, এতদিন পর দেখা হওয়াটা তোমার আজব লাগে না? উদিতা বলে, পৃথিবী তো গোল, এ আর এমন কি বিস্ময়ের ব্যাপার। একদিন উদিতাই জিজ্ঞেস করলো, তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? শুনে সায়ক বলল, ও মা, রোজ রাত্রিরে যার সঙ্গে কথা বলি সে তবে কে? উদিতা চুপ করেছিল অনেকক্ষণ, তারপর বলেছিল, সে তো বন্ধু, শুধুই বন্ধু, যে তোমার ভালো চায় সব সময়। আর সায়ক সব সময়ের জন্য উদিতাকে চায়, কাছে পেতে চায়। খুব কি অসম্ভব এটা? সায়ক চেয়ারে সোজা হয়ে বসল। এখনই ঢুকবে উদিতা। সায়ক মনে মনে ঠিক করে রেখেছে কি বলবে আজ উদিতাকে। বুকটা ধুকপুক করছে একটু। উদিতা ঢুকলো দরজা ঠেলে, সঙ্গে করে যেন নিয়ে এলো এক বাগান ফুলের সুবাস। কেমন আছো? সায়ক জিজ্ঞেস করলো। সামনের চেয়ারে বসতে বসতে উদিতা বলল, খুব ভালো, এখন নিজেকে অনেক বেশি এনার্জেটিক মনে হচ্ছে। বেশ, চলো একবার চেক আপ করে নিই। হসপিটালের বেডে উদিতাকে শুয়ে চেক আপ করলো সায়ক, তারপর চেয়ারে এসে বসলো। উদিতাও বসেছে ওর উল্টো দিকের চেয়ারে। প্রেসক্রিপশনে কিছু ওষুধ লিখলো সায়ক, তারপর পেন বন্ধ করে তাকালো উদিতার দিকে। নিষ্পলক চেয়ে রইল মেয়েটার দিকে। এখনো ওই একই রকম স্পন্দন অনুভব করে সায়ক। একেই কি প্রেম বলে? কি বলল উদিতা? সায়ক বলল, আমাকে। থামলো সায়ক, মাথা নিচু করে কিছুক্ষণ থেকে মুখ তুলে বলল, আই ওয়ান্ট টু ম্যারি ইউ উদিতা, উইল ইউ? স্টপ ইট সায়ক, তুমি কি পাগল হলে? তুমি কি মার কথা শুনে? ধুর, ও নিয়ে আমি ওয়ারিড নই, তুমি তো সবই জানো। তবে? উদিতা হালকাভাবে নিল সায়কের প্রস্তাব। বাট আই রিয়েলি লাইক ইউ উদিতা, আজ থেকে নয়, সেই ছোটর থেকে। কিন্তু এখন তো তুমি ছোট নও, বড় হয়েছো এবং মস্ত বড় ডাক্তার হয়েছো। কি করে বলো এ কথা? তোমার সামনে সুন্দর ভবিষ্যৎ আছে। জানি, আর আমি সেই সুন্দর ভবিষ্যতে তোমাকে দেখতে চাই আমার সঙ্গে। ছোট্ট শ্বাস ফেলে উদিতা বলল, তুমিও ভালো করে জানো সায়ক, তা হয় না। আমরা রিলেশনে থাকাকালীন যদি এরকম কিছু হতো, বা আমাদের বিয়ের পরপর, তখন কি করতে? হাসলো উদিতা, ম্লান হাসি, বলল, তা তো হয়নি, তাই জেনে শুনে কেউ এমন ভুল করে? উদিতা উঠে পড়ল, ফাইল গুছিয়ে চলে যাচ্ছিল। ও দরজার কাছে যেতে সায়ক বলল, তুমি আমাকে সেই আগের মতন চোখেই দেখো, তাই না? লাইফ পার্টনার হিসেবে মেনে নিতে পারছো না, তাই তো? ঘুরে দাঁড়িয়েছে উদিতা। কিন্তু এ কি? ওই দাপুটে চঞ্চল ফুর্তিবাজ মেয়েটার মুখটা অমন কালবৈশাখীর আকাশ কেন? দু চোখ কেন রাঙা জবা? উদিতা কি কাঁদছে? সায়ক চেয়ার ছেড়ে দরজার কাছে ছুটে এলো, চেপে ধরল উদিতার হাত। আই লাভ ইউ উদিতা, কেন বোঝো না? উদিতা কাঁদছে, ঝরঝর করে জল ঝরে পড়ছে দু চোখে। সায়ক ধীরে ধীরে কাছে টেনে নিল উদিতাকে। বুকের ভেতর দ্রিমি দ্রিমি পরশ, প্রিয় নারীর নিবিড় পরশ। সায়ক আরও নিবিড় করল আলিঙ্গন। সায়কের বুকে মিশে যাচ্ছিল উদিতা। সায়কের বুকের ছটপটানি ধীর হচ্ছে, স্থির হচ্ছে। সায়ক আরও কাছ থেকে অনুভব করতে চায় উদিতাকে। সায়ক যে ভালোবাসে, ভালোবাসে উদিতাকে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।